আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি স্কুল। দিস ইজ শফিকুল ইসলাম শফিক উইথ ইউ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে হাজির হয়েছে তোমাদের জৈব রসায়ন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সমাণু এবং সমানুতা নিয়ে। তোমরা অনেকেই এই সমাণু এবং সমানুতা সংজ্ঞা এবং সমাণুর যে উদাহরণগুলো জানো, কিন্তু সমানুতা নির্ণয় করার যে পদ্ধতি, অর্থাৎ একটি আণবিক সংকেত দেওয়া হলো, এটা কতটি সমাণু হতে পারে, এটা নিয়ে অনেক টেনশনে থাকো যে আসলে কিভাবে বের করবো, কোনো অন্য কোনো ট্রিক্স আছে কিনা, সেগুলো নিয়ে মানে অনেক টেনশনে থাকে। আসলে সেই টেনশনটা দূর করার জন্য আজকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা কিছু ট্রিক্স তোমাদের শেখাবো, যাতে তুমি সহজে একটা আণবিক সংকেত থেকে সহজে তুমি কয়টি সমাণু হতে পারে, কি ধরনের সমাণু হবে, একটু শিখতে পারো। বন্ধুরা, তোমাদের এটা এইচএসসি লেভেলেও তোমাদের যে সিলেবাসটা আছে, সেখানে যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ঠিক সেই একইভাবে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বুয়েট, এগুলোতে কিন্তু সমানুতার যে উদাহরণগুলো, সমানুতার যে কনসেপ্টটা, সেটা কিন্তু পরীক্ষায় আসে, প্রতি বছর থাকে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিকস তোমাদের জন্য। আসলে জৈব রসায়নের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য কিছু ভিডিও আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো আজকে আমরা সমানুতার বিষয়ে একটু খুঁটিনাটি জেনে আসি। ট্রিক্স গুলো শেখার আগে আমরা সাধারণভাবে সমানুতার যে সামগ্রিক একটা শ্রেণী বিভাগ আছে, সমানুতার যে সংজ্ঞাগুলো আছে, সেগুলো একটু এক নজরে দেখে আসি। তারপরে তোমাদের আমি ট্রিক্সটা শিখিয়ে দেবো কিভাবে তুমি একটা সংকেত থেকে সহজে ধরতে পারবা কি কি সমানুতা ওখানে আছে। তোমাদের একটু মনে রাখলেই আশা করি পারবে। তোমরা দেখো যে সমাণু এবং সমানুতা দুইটা টার্ম। আসলে সমানুতা কি, আমি এখানে দেখো একটা জিনিস লিখেছি যে আণবিক সংকেত, গাঠনিক সংকেত, ত্রিমাত্রিক সংকেত বা গঠন। তো আমরা প্রত্যেকটা কেমিক্যাল সাবস্টেন্সেরই কিন্তু একটা আণবিক সংকেত আছে, এবং এটাকে যদি আমি বন্ধনগুলো উল্লেখ করে মানে সেটাকে লিখি, তাহলে সেটা কিন্তু গাঠনিক সংকেত হয়ে যায় বন্ধুরা। আবার গাঠনিক সংকেতটা আবার ত্রিমাত্রিক ভাবে যদি আমরা প্রকাশ করি, সেটা ত্রিমাত্রিক গাঠনিক সংকেত হয়ে যাবে। তো আমার এখানে কথা হলো যে সমাণুটা কি। সমাণু হলো যে যদি মানে দুই বা ততোধিক যৌগের আণবিক সংখ্যাটা একই হয়। অর্থাৎ আণবিক সংখ্যা বলতে কি, অর্থাৎ পরমাণুর সংখ্যাগুলো সমান হয়। কার্বন যদি 12টা, হাইড্রোজেন ধরো 24টা বা অক্সিজেন সামথিং, তো ওটা প্রত্যেকটা গঠনে একই পাওয়া যাবে। ধরো কার্বন 5টা আছে, 3টা আমার যৌগ আছে, 3টাতে কার্বন 5টা আছে, হাইড্রোজেন যতটি ততটি আছে, বাট গঠনটা দেখা যাচ্ছে যে আলাদা। এগুলোকেই আমরা সমাণু বলবো। আর এই সমাণুর যে এই ঘটনা, ফেনোমেননটাকে আমরা সমানুতা বলে থাকি। তো এই যে সমানুতার যে শ্রেণী বিভাগ যদি আমরা কল্পনা করি, এই তিনটা টার্ম জানলেই মোটামুটি সমানুতার আমরা প্রাথমিক ভাগটা বলতে পারি। যেমন দেখো, আণবিক সংকেত তো সবার একই হবে। যদি কখনো এইটা আলাদা হয়, ভিন্ন হয়, গঠনিক সংকেত ভিন্ন হয়, তখন আমরা এক ধরনের সমানুতা পাই। আবার এই দুইটা যদি একই রকম হয়, অর্থাৎ আণবিক সংকেতও একই, আবার গাঠনিক সংকেতও একই, কিন্তু এটা যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা আর এক ধরনের সমানুতা পাই। তার মানে আমরা মোটা দাগে দুইটা সমানুতা পেয়ে যাচ্ছি। একটা হলো গাঠনিক সমানুতা, আবার একটা হলো ত্রিমাত্রিক গঠন। এটাকে আমরা ইংলিশে স্টেরিও সমানুতা বলি। তো যাই হোক, তাহলে দেখো এই গাঠনিক সমানুতারও আণবিক সংকেত একই হবে, আবার ত্রিমাত্রিক গঠন আলাদা হলে এর কিন্তু গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত একই হবে। তাহলে আমরা বলতে পারি যে সকল যৌগের গাঠনিক সংকেত আলাদা বাট আণবিক সংকেত একই, তাদেরকে আমরা গাঠনিক সমানুতা বলি। আর যে সকল যৌগের আণবিক সংকেত, গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক গঠন আলাদা, তাদেরকে আমরা স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা বলে থাকি। তার মানে মোটা দাগে আমরা দুই ভাগে আমরা বলতে পারতেছি যে গাঠনিক সমানুতা। এই বন্ধুরা, এই গাঠনিক সমানুতা আমরা সহজে সংজ্ঞাটাও দিতে পারতেছি এবং চিনতেও পারতেছি যে আসলে গাঠনিক সমানুতা কোনটা। আবার আরেকটা ভাগ আমরা যদি বলি, আরেকটা হলো স্টেরিও সমানুতা, যেটাকে আমরা ওই ত্রিমাত্রিক সমানুতা বলবো। তাহলে কয় প্রকার আমরা দেখলাম, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা, ত্রিমাত্রিক। সুতরাং এখানে আমরা এক নম্বরে দেখলাম গাঠনিক, 2 নম্বর ত্রিমাত্রিক অর্থাৎ স্টেরিও। আমাদের টার্গেট হবে গাঠনিক সমানুতা সম্পর্কে একটু দেখা, এবং এর যে উদাহরণগুলো আছে, উদাহরণ থেকে কিভাবে আমি কয়টা সমাণু তৈরি হয় সেটা আমার ট্রিক্সতে দেখা। এবার আসো, গাঠনিক সংকেতের যে সমানুতাগুলো তৈরি হয়, তার মধ্যে আমরা দেখতে পাই যে 5টি সমানুতা তৈরি হয়। সিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরী সমানুতা, মেটামারিজম, আর একটা তৈরি হয় টটোমারিজম। 5টি সমানুতা পাওয়া যায় গাঠনিক। অর্থাৎ যদি আমি সিকলে যাই,
তাহলে তার আণবিক সংকেত একই হবে কিন্তু তার গাঠনিক সংকেত আলাদা হবে। এখানেও তাই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা, সবগুলো একই, বাট নাম অনুযায়ী তাদের গঠনগুলো একটু ভিন্ন ভিন্ন টাইপের হয়, এজন্য ভিন্ন ভিন্ন নাম চলে আসছে। তো বন্ধুরা দেখো, এগুলো তোমরা বইয়ে দেখেছো, আবার একটুখানি রিক্যাপ করে দেই। আমার টার্গেট হবে এটা না, আমার টার্গেট হলো তোমাদের সমানতা কিভাবে তুমি বের করবে সেটা, যেটা নিয়ে তোমরা টেনশনে থাকো। তো যাই হোক, এখানে দেখো শিকল সমানতা যদি আমি চাই, এইটা সাধারণত অ্যালকেনের মধ্যে ঘটে, অ্যালকেন অ্যালকেন এবং অ্যালকোহলের মধ্যেও ঘটে, যেখানে শিকলের কম বেশি ঘটনা আমরা করতে পারি। অ্যালকেন, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, এগুলো যে কোনো যৌগের জন্য আমরা শিকল সমানতা বলতে পারি। শিকল মানে কি তুমি তো জানো, একটা লম্বা চেইন, চেইনটা যদি কম বেশি ঘটে, আমার কার্বন সংখ্যা ঠিক থাকবে, আমার হাইড্রোজেন সংখ্যা ঠিক থাকবে, আণবিক সংখ্যা ঠিক থাকবে। যেমন দেখো, যদি আমি C4H12 এই যৌগটা নেই, এখানে দেখো আমার কার্বন কিন্তু 4টা আছে বন্ধুরা, আর আমার হাইড্রোজেন কিন্তু আমি 10টা দিলাম, হ্যাঁ হাইড্রোজেন 10টা দিলাম। এইটা একটা আণবিক সংকেত। এইটাকে যদি আমি গঠনগত লিখি, অর্থাৎ বন্ধন উল্লেখ করে লিখি, তাহলে আমি দেখো এটাকে আমি লম্বা ভাবে লিখতে পারবো, CH3, তারপরে CH2, তারপরে হলো CH2 CH3। তাহলে আমার দেখো তো বন্ধুরা, এখানে কয়টা কার্বন হলো, দেখো 4টা কার্বন আছে। আসলে 4টা কার্বন আছে কিনা, 1 2 3 4, 4টা কার্বন আছে। আমি যদি হাইড্রোজেন গণে দেখি, আসলে হাইড্রোজেনও 10টা আছে। এইটা লম্বা শিকল হলো। দেখো বন্ধুরা, এটার নাম হলো কি বিউটেন, ধরো সরল বিউটেন বা এন বিউটেন। এখন যদি আমি এইটাকে একটু আলাদা করে লিখি, দেখো আমি যদি শিকলটা একটু কমাই দিই, এই দেখো আমি শিকলটা কমাই দিলাম, এখানে আমি একটা শাখা শিকল তৈরি করে দিলাম। দেখো এইটা কিন্তু দেখো, যদি তুমি আবার গণো যে কার্বন 4টা, হাইড্রোজেন কিন্তু আবার 10টাই আছে, 3 3 কেন আছে 10। বাট এইখানে এটার নামটা কি হবে, এটা যদি বিউটেন হলো, এটা আসলে 2 মিথাইল, এই যে মিথাইল 2 নাম্বার কার্বন মিথাইল, 2 মিথাইল প্রোপেন হবে। তো দেখো আসলে সমানতার যে ঘটনাটা আমরা যদি বলি, তাহলে যদি আমরা ডেফিনেশনের আবার তাকাই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত আলাদা, এর কারণে তাদের কিছু ভৌত রাসায়নিক ধর্মে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, এটাকেই সমানতা বলে। তো দেখো তো, এই যে বিউটেন আর প্রোপেন, তাহলে অবশ্যই যৌগ দুটো আলাদা হলো, তাহলে এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিক্রিয়া মানে মানে ভৌত ধর্মে এবং রাসায়নিক ধর্মে কিছু পার্থক্য আমরা এখানে পরিলক্ষিত হবে, এটাই কিন্তু সমানতা। তো আমরা এটা শিকল বললাম এই কারণে যে শিকল, একটা লম্বা শিকল ছিল 4 কার্বনের, এখানে কিন্তু শিকল কমে গেল, এটা হলো তোমার শিকল সমানতা। এইভাবে যদি তুমি দেখো, অ্যালকোহলের ক্ষেত্রেও তুমি বানাতে পারবে, শিকল কম বেশি করতে পারবে, আমরা দেখবো এগুলো আসতেছে। তারপরে আসো অবস্থান সমানতা। বন্ধুরা, অবস্থান সমানতা বুঝতে বললেই বোঝা যাচ্ছে যে কার অবস্থান হতে পারে। আমাদের যেমন, আমরা যদি কোনো যৌগ পাই, দ্বিবন্ধনের যৌগ পাই, যদি ত্রিবন্ধনের যৌগ পাই, অথবা যদি আমাদের সেখানে কার্যকরী মূলক থাকে, OH থাকে বিশেষ করে, এই যৌগগুলো সাধারণত অবস্থান সমানতা দেখায়। অর্থাৎ দ্বিবন্ধনের অবস্থান কখনো 1 নম্বর কার্বনে, কখনো 2 নম্বর কার্বনে, কখনো 3 নম্বর কার্বনে, আবার OH এর অবস্থান কখনো 1 নম্বর কার্বনে, কখনো 3 নম্বর কার্বনে। এইভাবে কার্যকরী মূলকের অবস্থান যখন ভিন্ন হবে, তখন আমরা অবস্থান সমানতা বলবো। তো সহজভাবে যদি আমি একটা উদাহরণ দিই, দেখো যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটাকে আমি যদি বলি যে 4টা কার্বন, এটাকে বলবো যেহেতু দ্বিবন্ধন বিউটিন। আমার নামকরণের যে ভিডিওটা আছে সহজেই দেখবা, যে কোনো যৌগের নামকরণ তুমি সেখানে করতে পারবে, সেই ভিডিওটাতে চোখ রাখবা। এখানে দেখো যে এইটাকে আমি এভাবেও লিখতে পারি, CH3 C ডাবল বন্ড CH এবং CH3। এইখানে দেখো আমি কিন্তু একই ভাবে, দেখো এই যৌগটার মধ্যে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, এটা তো যা, এটা তো তা, কিন্তু দেখো একবার হলো দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বনে। আমরা তো জানি নামকরণের নিয়মে যে দিক থেকে তোমার কার্বন সংখ্যা, অর্থাৎ দ্বিবন্ধনটা যেদিক থেকে কম কার্বন সংখ্যা করবে, সেদিক থেকে 1 নাম্বার কার্বন হবে। এটা 2, এদিক দিয়ে করলে 1 2 3 নাম্বার কার্বনে কিন্তু দ্বিবন্ধনটা পড়ে। আসলে আমরা নামকরণ এদিক দিয়ে করব, তাহলে 1 নাম্বার কার্বনেই দ্বিবন্ধন। এদিক দিয়ে যদি আমি বলি, এটা 1 2, অথবা এদিক দিয়ে 1 2, যেদিক দিয়ে গণনা করো 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন। আমি এটাকে লিখতে পারবো বিউটিন 1, এটা হলো বিউটিন 2। তো বিউটিন 1 আর বিউটিন 2 এর যে ভৌত ধর্মে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, এজন্য এরা সমান। কিন্তু দেখো আণবিক সংকেত একই, গঠন আলাদা হলো, নামটাও একটু চেঞ্জ হয়ে গেল, সুতরাং এটাকে অবস্থান সমানতা বলবো। তাহলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, OH এগুলো সাধারণত অবস্থান সমানতা দেখায়। কারণ আমি যদি এখানে OH টা এখানে যদি আমি একটা উদাহরণ দেই,
এখানে অ্যালকোহল তৈরি করে দিই, সাপোজ আমি যদি অ্যালকোহলটা তৈরি করে দিই, এখানে ধরো এখানে আমি ওএস দিলাম, এটা একটা অ্যালকোহল হলো। আবার এই ওএসটা আমি এদিকেও দিতে পারি, এই জায়গায়ও দিতে পারি, এই জায়গায় দিতে পারি। দেখো যে কিন্তু এভাবে দিলেও দেখো এখানে 2 নম্বর কার্বন ওএসটা হলো, এখানে 1 নম্বর কার্বন ওএসটা হলো। তার মানে তখন আমরা বলতে পারি বিউটানল 1, এটা বিউটানল 2, তার মানে নামটাও আলাদা হয়ে গেল। সুতরাং এটা হলো অবস্থান সমানতা বন্ধুরা। এবার আমরা আসি যে কার্যকরী মূলক সমানতা। এটা দেখলেই বোঝা যাচ্ছে কার্যকরী মূলকটা আলাদা হবে। এটা সাধারণত বেশিরভাগ পরিলক্ষিত হয় অ্যালকোহল এবং ইথার, OH এবং আর ও আর, মানে ইথারের মধ্যে এটা সংগঠিত হয় বেশি। যেমন দেখো যে CH3 CH2 CH2OH, এটা হলো তোমার অ্যালকোহল। এর আণবিক সংকেত কিন্তু কার্বন 1 2 3, হাইড্রোজেন যটা, অক্সিজেন যটা, সেটা ঠিকই থাকবে। শুধুমাত্র দেখো এখানে যদি আমি এইভাবে লিখি CH3 CH2O CH3, এইভাবে যদি লিখি, দেখো এটা কিন্তু কার্যকরী মূলকটাই আলাদা হয়ে গেল বন্ধুরা। দেখো এখানে OH অ্যালকোহল, এটা কিন্তু আর ও আর, মানে ইথার হয়ে গেল। তো দেখো এখানে কার্বন যেটা, হাইড্রোজেন যেটা, অক্সিজেনটা ততটাই আছে, এখানেও তাই আছে, কিন্তু কার্যকরী মূলক আলাদা। এই জন্য আমরা কার্যকরী মূলক সমানতাটা বলবো। এবার আসো আমরা যদি মেটামরিজম সম্পর্কে জানতে চাই। মেটামরিজম মানে এখানে সাধারণত এইটা ইথারে বেশি দেখা যায়, ইথার এবং কিটোন, এই দুইটাতে বেশি দেখা যায়, ইথার কিটোনে। দেখো যে মেটামরিজম হলো, আমরা যদি সহজভাবে বলি যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা কম বেশি, তাহলে কার্বন সংখ্যা এখানে দেব, কার্বন সংখ্যা কম বেশি। যেমন দেখো CH3 CH2 CH2O CH3, এটা ইথার, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি CH3 CH2O CH2 CH3। দেখো তো এইখানে দেখো যে আমরা যদি লক্ষ্য করি, এই যে কার্যকরী মূলকটা ইথারের, এই দিকে দেখো 3টা কার্বন, এদিকে 1টা কার্বন, আবার এখানে দেখো এদিকে 2টা কার্বন, এদিকেও 2টা। তাহলে এই যে কার্যকরী মূলকের দুই দিকে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে দুই ধরনের সমানতা পেলাম। এখানে দেখো আণবিক সংকেত একই, কার্বন যেটা, হাইড্রোজেন যেটা, অক্সিজেন, এখানেও তাই। এইটাকে বলবো আমরা মেটামরিজম। আসলে ফাইনালি আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, টটোমারিজম। টটোমারিজমটা আসলে কি? আমরা তোমরা টটো কোম্পানির নাম শুনেছো, যে এক জায়গায় আছে তো আর এক জায়গায় নাই। বিষয়টা এরকম, কোনো একটা যদি মানে যৌগের মধ্যে যদি একটা কার্যকরী মূলক আর একটা কার্যকরী মূলকে পরিণত হয়, এটা কন্টিনিউয়াস একটা সাম্যাবস্থা তৈরি করে। অর্থাৎ ধরো আমার কিটোন আছে, কিটোন একটা যৌগ, ধরো আমি উদাহরণটা দিই তারপরে তোমাদের শেখাই। CH3 C ডাবল বন্ড CH2, এইভাবে লিখলাম, এটা হলো কিটোন। এই যে কিটোন, এই এখানে কার্যকরী মূলক বন্ধুরা দেখো CO, কিন্তু এইটা আবার কি হয় জানো, এইটা একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হয়। গতিশীল মানে হলো এই যে ইয়াটা CO মূলকটা, এটা কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ ঘটে, এরকম বিষয়টা চেঞ্জ হয়। কিটো ইনল ফর্ম গঠন করে, CH3 C, এখানে OH, এখানে ডাবল বন্ড হয়ে যায়, CH2 হয়ে গেল। দেখো এখানে দেখো, এখানে কিন্তু কার্বন যতটি, হাইড্রোজেন যতটি, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটা হলো কিটো, একটা ইনল ফর্ম হলো। এখানে CO, এখানে OH হলো। এটা কিন্তু তুমি যদি এই যৌগটার কাছে যাও যে আমি কিটোন পেতে চাই, যদি ওখানে তুমি ওটাকে ধরার চেষ্টা করো, দেখো যে সেটা অ্যালকোহল হয়ে বসে আছে, অথবা অ্যালকোহল এইটাকে ধরতে চাচ্ছ, সেটা এটা হয়ে বসে, মানে কন্টিনিউয়াস একটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমরা এটাকে কার্যকরীমূলক সমানতাও বলতে পারি, কারণ কার্যকরীমূলক সমানতা মানে কার্যকরী মূলকের চেঞ্জ, একটা কার্যকরী মূলক থাকার, এটা কিন্তু এটা একটা বিশেষ ধরনের কার্যকরী মূলক। আমরা এখানে কিন্তু কার্যকরী মূলক সমানতা লিখছিলাম, অ্যালকোহল আবার ইথার হয়েছিল, কিন্তু এখানে কিন্তু একটা সাম্যাবস্থা নাই, অর্থাৎ কন্টিনিউয়াস চেঞ্জ হয় না, এটা একটা ফিক্সড পাওয়া যায়। ইথার যে যৌগটা লিখছিলাম সেটাও পাওয়া যাবে, আবার যে অ্যালকোহলটা লিখেছিলাম এখানে সেটাও কিন্তু পাওয়া যাবে, তোমরা দেখো। তো সুতরাং এখানে আমরা বিষয়টা পরীক্ষায় এভাবে আসে, আমরা এরকম একটা উদাহরণ লিখেছিলাম তোমাদের একটু আগে, যে এটা আমি আর একটা লিখেছিলাম, দেখো যে CH2O CH3, এইভাবে লিখেছিলাম। তো এইটা কার্যকরী মূলক সমানতা ছিল বন্ধুরা। এটাও কিন্তু কার্যকরী মূলক সমানতা হচ্ছে, এটা কিন্তু বিশেষ ধরনের, এটাকে কিন্তু এই যৌগটা ফিক্স পাওয়া যায়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না এটার সাথে, এটা কিন্তু আলাদা যৌগই, বাট গঠনগত দিক থেকে এটা কিন্তু ইথারের বেলায় এই যৌগটা পাই, অ্যালকোহলের বেলায় এই যৌগটা পাই।
কিটোনে গিয়ে এটা পাবো, কিন্তু কিটোনের এই জিনিসটা বারবার মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় যদি কোনো উত্তম মাধ্যম পেয়ে যায়, সেটাকে আমরা টটোমারিজম বলবো। এই টটোমারটা সাধারণত কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড এগুলোর মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, যেমন দেখো সি ও এটা হলো এই হলো গাঠনিক সমানতার 5টা অংশ, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। এবার চলো যে আমরা এই গাঠনিক সমতা নির্ণয়ের জন্য বেশ কিছু ট্রিক্স আছে, কিভাবে আমরা গাঠনিক একটা সংকেত থেকে কতটি সমানুতা তৈরি হবে, কি কি ধরনের সমানুতা তৈরি হবে, এটা একটু দেখে আসি। বন্ধুরা, এখন আমরা একটু শিখতে যাচ্ছি কিভাবে একটা সংকেত থেকে আমরা সহজে তার গাঠনিক সমানুতাগুলো বের করতে পারি, কি কি সমানুতা পাওয়া যাবে এবং কয়টি পাওয়া যাবে। তুমি এটা বের করতে পারবে যদি একটু ছোট ছোট বিষয় মনে রাখতে পারো। দেখো একটু বোর্ডে আমি বেশ কিছু সংকেত লিখেছি। দেখো যে এখানে CnH2SN+2 তোমরা জানো এটা অ্যালকেন। এই সংকেতের সাথে যদি কোনো সংকেত মিলে যায় কোনো যৌগে, দেখো যে আমি C4H10 লিখেছি, এটা কিন্তু এটা অ্যালকেন। অ্যালকেনে কি কি সমানুতা পাওয়া যাবে? শুধু সিকল। তাহলে এখানে তুমি এই C4H10 কে একবার তুমি সোজা লিখবা যে CH3CH10 মানে লম্বা সিকল করবা, আবার একটা শাখা করবা। তাহলে শাখা করতে গিয়ে দেখবা যে কয়টা তোমার শাখা তৈরি হয়। তাহলে তুমি কিন্তু চট করে এর আনসারটা করতে পারবা। যেমন আমি যদি লিখে দেই যে দিস ইজ CH2CH2CH3, এটা কিন্তু লম্বা সিকল করলাম। আবার যদি এটাকে একটু শাখা করে দেই, একটা শাখা তুমি নিজেই তৈরি করে দিবা শাখা। তারপরে তুমি এটাকে 3টা হলা। এরপরে কি আর শাখা তৈরি করা যায়? আসলে আর শাখা তৈরি করা যায় না, একই হয়। তার মানে এখানে আমরা সহজে এটার সমানু 2টা পেয়ে যাচ্ছি। তার মানে শুধু অ্যালকেনের ক্ষেত্রে তুমি সিকল তৈরি করো, এই জন্য কিন্তু আমরা সিকল সমানুটা দেখে আসছি। তো বন্ধুরা দেখো, পরে অ্যালকিন আমি লিখেছি। অ্যালকিনে দেখো তুমি মজার বিষয় হলো যে অ্যালকিনের সংকেতের সাথে যদি কোনো যৌগের মিল পাও, যে C4H8, তাহলে এটা অ্যালকিন CnH2SN এর সাথে মিলে গেল। তাহলে কি কি সমানুতা তৈরি হবে সেইটা আগে দেখো। সমানুতা তৈরি হবে অ্যালকিন, অ্যালকিন তো থাকবে। অ্যালকিনের কি কি হয়? অ্যালকিন অবস্থান হয়, অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধন যেহেতু ওখানে অবশ্যই পাবো, দ্বিবন্ধন কত নাম্বার কার্বনে সেটা আমরা একটু অল্টারনেট করে দেব। আবার ওখানে সিকলও তৈরি করা যাবে, অ্যালকিনের ক্ষেত্রে সিকলও তৈরি হবে। আর আরেকটা সমানু হবে বন্ধুরা দেখো সাইক্লো অ্যালকেন। তো আমি একটু সহজ করে দেখাই দিই। ধরো C4H8, এইটাকে যদি আমি লিখি তাহলে আমরা অ্যালকিনটা লিখবো কি? তাহলে একটা দ্বিবন্ধন আছে, তাহলে অবশ্যই CH2CH, এই দ্বিবন্ধনটা আমি এখানে দিলাম। এটা হলো তোমার অ্যালকিন। এই দ্বিবন্ধনের দেখো অবস্থানটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, এখানে 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন, আমি 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন দিয়ে দিলাম, বাস। আর কিন্তু দেওয়া যাচ্ছে না, এখানে দ্বিবন্ধনটা দিলে আগেরটাই হয়ে যাচ্ছে। তার মানে অ্যালকিনের এই 2টা পাইলাম অবস্থান অনুযায়ী। এবার এখানে কি সিকল তৈরি করা যাবে? দেখো তো সিকল তৈরি করা যায় কিনা। যদি আমি এরকম করে লিখি CH3, এখানে যদি আমি CH3 উপরে একটা দেই, এখানে যদি আমি ডাবল বন্ড দিয়ে CH2 দেই, দেখো তো আমার এখানে আমার সংকেতটা মিলে যায় কিনা। 4টা কার্বন এবং 3 3 6 7 8 8টা হাইড্রোজেন। তাহলে এখানে আমার দেখো সিকল হয়ে গেল, দ্বিবন্ধন আছে সিকল, আর কিন্তু সিকল তৈরি করা যায় না। তার মানে 3টা সমাণু পেয়ে গেলাম। এবার দেখো এর সাথে আমি সাইক্লো অ্যালকেন তৈরি করেছি, মানে এর সাইক্লো অ্যালকেন মানে কি চক্র তৈরি করবা। 4টা কার্বনের একটা চক্র আগে এইভাবে দিবা, দেওয়ার পর তুমি এই হাইড্রোজেন গুলো দিয়ে দাও, CH2 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 CH2। দেখো আমার 4টা কার্বন এবং 8টা হাইড্রোজেন হয়ে গেছে, কিন্তু চক্র। এটাকে আমরা কিন্তু এইভাবে লিখি বন্ধুরা, অনেক সময় দেখবা যে এইভাবে লেখা আছে। তার মানে এখানে সবগুলাই একক বন্ধন এবং 4টা কার্বন আছে। তাহলে 1 2 3 4, তাহলে সহজে তুমি কিন্তু বের করতে পারতেছো তার সমাণু সংখ্যা কত। তার মানে তোমাকে জানতে হবে আসলে ওই সংকেতে কি কি যৌগটা তৈরি করা যায়। এবার আমরা যদি আরেকটু আসি অ্যালকাইনের বেলাও তাই। দেখো যে C5H8, আমি এটা অ্যালকাইন লিখবো, অ্যালকাইনের অবস্থান দেখবো, অবস্থান সমানুতা তৈরি করব। যদি শাখা তৈরি করা যায় শাখা তৈরি করতে, তুমি তার সংকেতটা লিখলেই, গাঠনিক সংকেতটা লিখলেই কিন্তু শাখা তৈরি করতে পারবে। আর অবস্থানটাও চেঞ্জ করতে পারবে। 1 নম্বর কার্বন ত্রিবন্ধন আছে, তুমি মাঝের কার্বনটা এইভাবে। আবার আরেকটা হবে সাইক্লো অ্যালকিন, এবং এখানে তুমি ডাইনও তৈরি করা যাবে। তাহলে কয়টা যৌগ তৈরি করা যাবে? অ্যালকাইন, অ্যালকাইনের অবস্থান শিকল দেখবা কয়টা হয়, হলে ভালো না হলে নাই, তুমি গণবা। তারপর সাইক্লো অ্যালকিন, সাইক্লো অ্যালকিনটা একটু দেখে দেই। যে ধরো এইটা 5টা কার্বন, তো 5টা কার্বন তুমি এইভাবে দেবা, এই 5টা কার্বন দিলাম। কয়টা কার্বন হলো বন্ধুরা? 5টা কার্বন হলো। এবং যেহেতু সাইক্লো অ্যালকিন মানে দ্বিবন্ধন একটা আছে, এখানে একটা দ্বিবন্ধন দিলাম। বাকি কার্বনের হাতগুলো পূরণ করে দাও, দেখো যে তোমার ওর সংকেতের সাথে মিলে যায় কিনা। দেখো এখানে CH হবে বন্ধুরা, এখানে CH হবে, যেহেতু 4টা কার্বন। দেখো 2 2 4 2 6 7 8,
8টা হাইড্রোজেন হলো 5টা কার্বন। তো সাইক্লোঅ্যালকিনও তার একটা কিন্তু ইয়া হবে মানে সমাণু হবে। আবার ডাইইন করা যায়, অ্যালকাইনের ক্ষেত্রে ডাইইন অর্থাৎ দুইটা দ্বিবন্ধন করে দিবা, সেখানেও একটা সমাণু তৈরি হবে। তো এইভাবে তুমি সমাণুটা বের করে চট করে বলতে পারবা কয়টা সমাণু তৈরি হয়। আবার দেখো যদি আমাদের এই সংকেতগুলো বেশি আসে বন্ধুরা, এই ধরনের জিনিসগুলো তোমার এডমিশন টেস্টে বেশি আসে। C2H6 এখানে হচ্ছে হাইড্রোজেনটা হবে কার্বনের দ্বিগুণের 2 বেশি এবং অক্সিজেন একটা। এরকম আরেকটা সংকেত আছে দেখো C3H6O, এখানে একই মনে হবে কিন্তু একই নয়। দেখো এখানে কিন্তু হাইড্রোজেনটা দ্বিগুণ, একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেনটা কিন্তু দ্বিগুণের 2 বেশি, একটা অক্সিজেন। আবার এরকম আরো একটা সংকেত আছে দেখো বন্ধুরা, এখানে কিন্তু হাইড্রোজেন দ্বিগুণ হলেও অক্সিজেন কিন্তু এখানে 2টা হবে, ঠিক আছে। তো এই 3টা সংকেত আকারে আমাদের এডমিশন টেস্টগুলোতে বেশি আসে। তো এখানে কি কি সমানুতা তৈরি করা যায় দেখো, যখন তোমার এই অক্সিজেন একটা থাকবে তখন 2টা ফর্মুলা তোমার মাথায় আসবে যে 2টা তো আছে, একটা কার্বন দ্বিগুণের 2 বেশি থাকে, একটাতে কার্বন দ্বিগুণ থাকে। যখন কার্বনের সাথে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণের 2 বেশি থাকে, অক্সিজেন একটা থাকে, তখন কিন্তু 2টা যৌগ তুমি লিখবা, অ্যালকোহল এবং ইথার। এবং অ্যালকোহলের ক্ষেত্রে কি কি হয় তুমি জানো, যে অ্যালকোহলের সিকল তৈরি করা যায়, যদি সিকল তৈরি করা যায়, যদি শাখা তৈরি করা যায়, প্রথমে তুমি সরলটা লিখবা, সরল অ্যালকোহলটা লিখবে, এটাকে লেখা যাবে না CH3 কি লেখা যাবে না, CH3 CH2OH, এটা হয়ে গেল। এটা আবার অ্যালকোহল, এটা কি শাখা তৈরি করা যায় না, এটা তো আর শাখা হয় না, কারণ যদি তুমি শাখা করতে চাও তো একই হবে। এবার দেখো তো এটা কি মানে অবস্থান সমাণু তৈরি করা যায়, এই OH টা যদি এখানে দেই, এটা হলো ধরো যে ইথানল 1, আবার যদি এখানেও দেই এটাও ইথানল 1, তাহলে শাখা তৈরি করা যায় না, এটা কার্যকরী মূলক তৈরি করা যায়। দেখো তো এখানে কি করা যায়, CH3 ও CH3 করা যায় কিন্তু বন্ধুরা, তার মানে ইথার লেখা যাচ্ছে। তার মানে এই সংকেত থেকে আমরা সহজে এটা কিন্তু বের করতে পারি কয়টা তোমার গাঠনিক সংকেত হবে এবং কয়টা সমাণু হবে। এটা যদি কার্বন সংখ্যা 3 হইতো তাহলে হয়তো আরো একটু বেশি সমানুতা পাওয়া যেত। এবার আসো আমি এই দিকে যাই, যে এই ধরনের সমানুতা কি কি পাওয়া যায়। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আরো বেশি, যেখানে অ্যালডিহাইড পাওয়া যায়, কিটোন পাওয়া যায় এবং অ্যালকিনল অর্থাৎ দ্বিবন্ধন এবং অ্যালকোহল গ্রুপ দুইটা মিলে ওখানে পাওয়া যায়। এখানে দেখো যে আমি যদি এটা ফর্মুলাটা লিখি, এটা ফর্মুলাটা কি আমি লিখতে পারবো না, CH3 CH2 CHO, দেখো তো ঠিক আছে কিনা, 3টা কার্বন, হাইড্রোজেন হলো 6টা, অক্সিজেন একটা, তাহলে অ্যালডিহাইড হলো। এটাকে আমি কি কিটোন বানাতে পারি বন্ধুরা, দেখো তো CH3 C ডাবল বন্ড ও CH3, দেখো তো কিটোন হয় কিনা, হাইড্রোজেন 6টা, কার্বন 2টা, অক্সিজেন একটা, ওকে কিটোন হলো। আবার দেখো অ্যালকিনল অর্থাৎ এই যে কিটোনের যে টটোমারিজম হয় সেটা দেখো তো করা যায় কিনা, তাহলে CH3 COH, এই যে ডাবল বন্ড CH2, দেখো তো কার্বন আমাদের 3টা, হাইড্রোজেন 6টা হলো কিনা, 3 4 5 6, আর OH হলো, দেখো অ্যালকিনল হয়ে গেল। তাহলে দেখা গেল যে আমি এখানে এই সংখ্যা থাকলে কি কি যৌগ হবে খালি একটু মনে রাখতে হবে, এটা হবে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকিনল। শেষেরটাতে আসো যেখানে অক্সিজেন 2টা থাকে, এটাকে আমরা প্রথমে অ্যাসিড লিখতে পারি। তাহলে 3টা কার্বনের অ্যাসিড লিখলাম, CH3 CH2 COH, এটা একটা হলো। এবার আমি স্টার লিখতে পারি, এটাকে স্টারের ফর্মুলা লিখতে পারি CH3 COO CH3, ওকে। মিথাইল ইথায়োনেট যেটাকে বলে স্টার, দেখো এখানে সংকেতটা আমার ঠিক হলো কিনা, হাইড্রোজেন 3 2 5 6, 3টা কার্বন, একটা অক্সিজেন, তাহলে এইটাকে বলা হয় নন নল। আবার এই ধরনের সংকেত যদি পাও তাহলে এই ধরনের সমানুতাগুলোই তুমি লিখবে। এবার যদি নেল নল, নেল মানে কি, নেল মানে হলো তোমার অ্যালডিহাইড আর নল মানে হলো OH, তাহলে CH3 C CHO, আমরা লিখতে পারি এখানে OH, এখানে H দিয়ে দিলাম। দেখো তো হাইড্রোজেন কয়টা হয় বন্ধুরা, 3 4 5 6, কার্বন 3টা, অক্সিজেন 2টা, ওকে। দেখো তাহলে আমরা এখানে 4টা সমাণু পেলাম। তাহলে তুমি যদি এই ধরনের ফর্মুলা দেখো, তাহলে স্টার অ্যাসিড নন প্লাস নল, নেল প্লাস নল, এই ধরনের সমানুতা বানাই দিবা এবং কয়টা সমাণু হবে তুমি সহজে তৈরি করতে পারবা। গাঠনিক সংকেত রিলেটেড এই কয়টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে মোটামুটি তুমি যে কোনো সমানুতা নির্ণয়ের একটা সম্যক ধারণা তুমি পেয়ে যাবে এবং সমানুতা নির্ণয় করতে পারবা। তো বন্ধুরা এটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে যাতে তুমি সহজেই যে কোনো সমানুতা নির্ণয় করতে পারো। এবার চলো একটু আমরা স্টেরিও সমানুতা দেখে আসি। বন্ধুরা চলো এখন আমরা স্টেরিও সমানুতা সম্পর্কে একটু দেখে আসি। এবং আমি আগেই বলেছি যে স্টেরিও সমানুতা হলো এখানে গাঠনিক আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হবে, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসটা আলাদা হবে। তো দেখে আসি আসলে ত্রিমাত্রিক বিন্যাসটা কেমন। এখানে দেখো যে
স্তরীয় সমানুতা আসলে ত্রিমাত্রিক সমানুতা। এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক গঠন ভিন্ন। আমরা যদি একটা উদাহরণ নিই, দেখো যে এটা হলো বিউটিন অর্থাৎ অ্যালকিন দ্বিবন্ধন, এই C4H8, এটা তার আণবিক সংকেত। এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো যে CH3 CH ডাবল বন্ড CH3, এটা তার গাঠনিক সংকেত। আবার দেখো এই গাঠনিক সংকেতটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আবার এভাবেও দুইটা ভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এইটাকে আমরা এভাবেই লিখতে পারি, দেখো CH3 CH ডাবল বন্ড CH CH3, তার মানে এটাই হচ্ছে। আবার এটাও আমরা যদি বলি CH3 CH CH CH3, আমরা কিন্তু একই গাঠনিক সংকেত পাচ্ছি। কিন্তু দেখো যে এইটার আবার আণবিক সংকেত এটাই। তো প্রত্যেকটার আণবিক সংকেত এটা, প্রত্যেকটার এই দুইটার গাঠনিক সংকেত এটা, তাহলে গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত একই হচ্ছে। কিন্তু দেখো এই দুইটা যে গঠন আছে, এইটা ফিগার 1, এই যে গঠনটা আছে, এই গঠনটার দিকে একটু তাকাও এবং এই গঠনটার দিকে তাকাও, একটু ত্রিমাত্রিক ভাবে একটু আলাদা। যেমন দেখো যে আমি যদি দেখি যে হাইড্রোজেন, এই কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোজেন দুইটা দেখো একই দিকে আছে প্রথম গঠনে, আবার দ্বিতীয় গঠনে দেখো একটু উল্টা দিকে আছে। তো উল্টা দিকে থাকার কারণে আমরা এর কিছুটা ভৌত ধর্মের পার্থক্য পরিলক্ষিত, আমরা পরিবর্তন দেখতে পাই, এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু আলাদা দেখতে পাই। তো সেজন্য এরা দুইটা কনফিগারেশন আলাদা হয়ে যায়, অর্থাৎ এদের ত্রিমাত্রিক গঠনটা একটু আলাদা হয়ে যায়। তো আলাদা হওয়ার কারণে এদেরকে আমরা স্টেরিও সমানুতা বলি। তো এটা আমরা কোন ধরনের স্টেরিও সমানুতা বলি? আসলে স্টেরিও সমানুতা হলো দুইটা, একটা হলো আমরা আলোক সক্রিয় সমানুতা বলি, আলোক সক্রিয় সমানুতা বলি, সক্রিয় সমানুতা। আর একটা আমরা বলি জ্যামিতিক সমানুতা। তো বন্ধুরা, আমরা যে আলোচনাটা করলাম এইখানে জ্যামিতিক সমানুতা, এটা হলো আসলে জ্যামিতিক সমানুতা। অর্থাৎ এখানে জ্যামিতিক সমানুতা কেন, কিভাবে হয়, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো জ্যামিতিক সমানুতা একটা কিন্তু স্তরীয় সমানুতা, এবং আলোক সক্রিয় সমানুতা কিন্তু একটা স্তরীয় সমানুতা। আলোক সক্রিয় সমানুতা আমরা একটু পরে আসি, জ্যামিতিক সমানুতা সম্পর্কে আমরা একটু। আর একটা হলো ট্রান্স। তোমরা দেখতে পাচ্ছ যে ট্রান্স কেন বললাম, অর্থাৎ দেখো তোমরা যে একই ধরনের যদি পরমাণু বা আয়নগুলো একই দিকে থাকে, যেমন দেখো একই দিকে আছে এ আর এ, বি গুলো আর এক দিকে থাকে, একই তলে যদি থাকে তাকে বলা হবে সিস সমাণু, যেমন এটা সিস সমাণু। আবার যদি একই মূলকগুলো একটু ভিন্ন দিকে থাকে, যেমন হাইড্রোজেন উপরে এবং উপরের তলে, এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের হাইড্রোজেনের উপর কার্বনটা নিচ তলে, এইটাকে আমরা ট্রান্স সমাণু বলি। তার জ্যামিতিক সমানুতা কিন্তু বন্ধুরা দুই প্রকার, একটা হলো সিস সমাণু, একটা হলো ট্রান্স সমাণু। তো এই ক্ষেত্রে আমাদের কি শুধুই এরকম থাকবে গঠন? না, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে ভিন্ন মূলকও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে একটা কার্বনে আমি দিলাম H, আর একটা কার্বন দিলাম CH3, একটা কার্বনে দিলাম Cl, একটা কার্বন দিলাম Br, ব্রোমিন। তো বন্ধুরা, এই ধরনের গঠনে কি জ্যামিতিক সমানুতা দেবে কি না? এটাও দেবে। তো এই ধরনের গঠনগুলোকে আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করে থাকি, সিস ট্রান্স না বলে ইজেড সমানুতা বলে থাকি। কি সমানুতা বলে থাকি বন্ধুরা? ইজেড সমানুতা। তাহলে ইজেড সমানুতা কি? ইজেড এটা হলো জার্মান শব্দ থেকে আসছে। ই বলতে এন্টাজেজেন্ট, অর্থাৎ যেটা বিপরীত দিকে থাকে, আর জেড হলো জিউজামেন্ট, এটা হলো একই দিকে যদি থাকে, এটা এজন্য ওখান থেকে জেড আসছে, ই আসছে। তো আমরা দেখি যে চারটে যদি ভিন্ন মূলক হয়, তাহলে একই দিকে কিভাবে বুঝবো? তো চারটা ভিন্ন মূলক হলে তোমাকে অবশ্যই ওই পরমাণুগুলোর ভর জানতে হবে। ভর, একই ভর বিশিষ্ট, অর্থাৎ কম ভর বিশিষ্ট পরমাণুগুলো যদি, মূলকগুলো যদি একই দিকে থাকে, তখন আমরা এটাকে জেড বলবো। আর যদি ভিন্ন দিকে থাকে, তাকে আমরা ই বলবো, সিস ট্রান্স না বলে। দেখো এখানে হাইড্রোজেনের ভর হলো 1, আর মিথেনের, এই যে মিথাইল মূলকটা, এটার ভর হলো কার্বন 12, আর 3, 12 3 15, 15। এখানে আমাদের 15 পাওয়া যাচ্ছে বন্ধুরা। দেখো, আর এখানে দেখো ক্লোরিনের ভর কত আমরা জানি, 35.5, আর ব্রোমিনের হলো 80। তোমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখো যে
ক্লোরিনের ভর ব্রোমিনের চেয়ে কম, সেটা উপরে আছে। আবার এখানে যে হাইড্রোজেনের ভর মিথাইল মূলকের ভরের চেয়ে কম, এটা উপরে আছে। একই দিকে কম ভর বিশিষ্ট মূলক বা পরমাণুগুলো আছে, এজন্য এটাকে আমরা ই সমানুতা এটাকে আমরা জেড সমানুতা বলতে পারি। জেড সমানুতা অর্থাৎ জিউজামেন বলে, এটাকে জিউজামেন বলে, আর এটা হলো ইন্টারজেজেন। তো যেহেতু একই দিকে কম ভর বিশিষ্ট আছে, এরকম এগুলোকে বলবো জেড সমাণু। যদি ক্লোরিনটা ভিন্ন দিকে থাকে, ব্রোমিনটা উপরের দিকে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একই ভর কম ভর বিশিষ্ট গুলো ভিন্ন ভিন্ন দিকে থাকতেছে, যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সুতরাং তখন আমরা তাকে ই সমানুতা বলবো। তাহলে জ্যামিতিক সমানুতার যে শর্তগুলো, তার মধ্যে ফার্স্ট শর্ত হলো এরকম যে তাকে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং বন্ধনটা ঘূর্ণন সম্ভব হবে না, এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের যে মূলকগুলো থাকবে সেই মূলকগুলো সবগুলো একই হওয়া যাবে না, কমপক্ষে দুইটি আলাদা হতে হবে। অর্থাৎ প্রথম কার্বনের যে মূলকটা থাকবে সেটা কমপক্ষে দুইটা, এবং এই দিকেও ওই দুইটা আলাদা থাকতে হবে। আবার চারটাও আলাদা হতে পারে, কখনোই মূলকগুলো একই হবে না। একই হলে তার কনফিগারেশন আলাদা হবে না। এভাবে আমরা এই জ্যামিতিক সমানুতা নিয়ে আলোচনা করতে পারি। অবশ্যই তোমাকে এই জ্যামিতিক সমানুতার বেশ কিছু প্রশ্ন তুমি প্রশ্নের সম্মুখীন হবে, বিশেষ করে ক্রিয়েটিভ কোশ্চেন যে আছে, ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু স্টেরিও সমানুতার কথা বলা হয়ে থাকে, যে উদ্দীপকের যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করবে। বন্ধুরা, আমরা এই ভিডিও শেষে আমরা এরকম একটা প্র্যাকটিস করব, যাতে আমরা সৃজনশীলটা সহজে ধরতে পারি। তো শর্তটা মনে রাখবে, দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে চারটা ভিন্ন মূলক বা কমপক্ষে দুইটা ভিন্ন মূলক থাকতে হবে, এবং সেটা ঘূর্ণন অসম্ভব হতে হবে। তাহলে আবার চারটা মূলক থাকলেও, ভিন্ন মূলক থাকলেও সেখানে আমরা জ্যামিতিক সমানুতা পেয়ে যেতে পারি। তো এই ছিল জ্যামিতিক সমানুতার মোটামুটি আলোচনা। এখানে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে চাক্রিক যৌগেও জ্যামিতিক সমানুতা হয়। যদি চাক্রিক যৌগে এ ধরনের আমরা গঠন পাই, চাক্রিক যৌগ, যেমন দেখো চাক্রিক যৌগটা কিরকম, যে আমি এটা একটা যৌগ অঙ্কন করলাম, এটা এখানে ধরো এইচ, এখানে হলো CH3, আবার এখানে আমি এই CH3 দিলাম। দেখো চাক্রিক যৌগে কিন্তু বন্ধনটা এই কনফিগারেশনটা উল্টানো সম্ভব না। ধরো এখানে আমার চক্রটা আছে এরকম, তো চক্রটাকে যদি ঘোরাতে যাই আসলে ভেঙে যাবে। এইটা যদি ঘোরাতে যাই, তার মানে এখানেও আমি সিস এবং ট্রান্স পেয়ে যাব। দেখো যে একই ধরনের মূলকগুলো একই দিকে, সেজন্য এটাকে আমরা সিস সমানু বলবো। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে গাঠনিক যৌগ যদি এরকম ফরম্যাটে থাকে, তাহলে সেটা জ্যামিতিক সমানুতা দেবে। আর দ্বিবন্ধন থাকলে দেবে, শুধু দ্বিবন্ধন থাকলেই হবে না, দ্বিবন্ধনযুক্ত কার্বনের মূলকগুলোর দিকে তোমরা লক্ষ্য করবে। ওকে, চলো এবার আমরা আলোক সমানুতা সম্পর্কে একটু জেনে আসি। ওকে বন্ধুরা, চলো এখন একটু আলোক সক্রিয় সমানুতার খুঁটিনাটি একটু জেনে আসি। আলোক সক্রিয় সমানুতা একটা স্টেরিও সমানুতা, সুতরাং এর আণবিক এবং গাঠনিক সংকেত একই থাকবে। ত্রিমাত্রিক গঠনও প্রায় একই থাকে, কিন্তু এটি আলোক সক্রিয়তায় অর্থাৎ দর্পণের ক্ষেত্রে একটু ভিন্ন রূপ আচরণ করে, যদি দর্পণ প্রতিবিম্ব করা যায়। তো বন্ধুরা, এই আলোক সক্রিয় সমানুতার বেশ কিছু টার্ম আছে, আমরা সেই টার্মগুলো একটু দেখে আসি। দেখো যে এক বর্ণী আলো সম্পর্কে এখানে জানতে হয়, সংজ্ঞাও আসে। তারপরে এক সমতলীয় আলোটা আবার কি সেটা জানতে হয়। তারপরে আমরা আসি কাইরাল কার্বন, কাইরাল কার্বনকে অপ্রতিসম কার্বনও বলে থাকে। এনানসিওমার, আমরা এর বেশ কয়েকটা নাম আছে, এনানসিওমর্ফ, এন্টিপট, এন্টিমার, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন এডমিশন টেস্টে এই নামগুলো ইউজ করে। তারপরে আমরা দেখবো মেসো যৌগটা কেমন, আবার এসিমিক মিশ্রণ কেমন, ডায়াস্টেরিওমারটা কেমন। অনেকেই আমাকে বলেছে যে স্যার আলোক সক্রিয় সমানুতা একটু আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, আমি চেষ্টা করব সহজভাবে যাতে আমরা এই টার্মগুলো শিখতে পারি, প্লাস সেই সাথে আলোক সক্রিয় সমানুতা কিভাবে হয়, কেন হয়, কয়টি আলোক সক্রিয় সমানুতা একটা যৌগ প্রদর্শন করবে, সেটাও আমরা দেখে আসবো আজকে। তো বন্ধুরা, আলোক সক্রিয় সমানুতার মূল কথা হলো যে সকল যৌগ সাধারণত দর্পণ প্রতিবিম্ব হবে, এবং দর্পণ প্রতিবিম্বটা একে অপরের সাথে একেবারে সমানুপাতিত হবে না, উপরি স্থাপনীয় হবে না। বন্ধুরা, যদি তোমরা আয়নাতে দেখো যে আমার এই যে বাম হাতটা যদি আমি আয়নাতে রাখি, তাহলে আমার এই হাতটা উল্টে ডান হাতের মতো দেখাবে।
মানে এই হাতটাই কিন্তু প্রতিবিম্ব হবে ডান হাতের মতো। আমি ডান হাতটা যদি বাম হাতের উপরে রেখে যেতে চাই তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সমাপাতিত হবে না, অর্থাৎ অপরিস্থাপনীয় হয়ে যাবে, অর্থাৎ আমার বৃদ্ধা আঙ্গুল কিন্তু উল্টা দিকে হয়েছে। সুতরাং এই ধরনের কন্ডিশন যখন হবে যে একটা অণু অর্থাৎ একটা যৌগ যখন দর্পণ প্রতিবিম্ব হবে প্লাস দর্পণ প্রতিবিম্বটা দুইটা একে অপরের সাথে সমাপাতিত হবে না, পরিস্থাপনীয় হবে না, এ ধরনের ঘটনাকে আমরা বলবো আলোক সক্রিয় সমাণু। এবং আলোক সক্রিয় সমাণুটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে তৈরি হয়, চলো আমরা একটু দেখে আসি। নিচে দেখো যে একটা ছোট্ট একটা পরীক্ষণের চিত্র, সরল চিত্র অঙ্কন করেছি। এখানে আমরা একবর্ণী আলোর কথা বলেছি। একবর্ণী আলোটা কি, যা একক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে একবর্ণী আলো বলে। একবর্ণী আলোটা বিভিন্ন তলে স্পন্দিত হয়, যেমন দেখো এদিকে 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 প্রত্যেকটা তলে। যেমন আমাদের লাইটের যে আমরা যে লাইট এর আলোটার যে ইয়াগুলো আছে বা সব দিকে এটা স্পন্দিত হয় আলোর তরঙ্গদৈর্ঘ্যগুলো। তো এই একবর্ণী আলোকে যদি আমরা একটা নিকেল প্রিজম, একটা উপযুক্ত একটা ছাঁকনির মধ্যে দিয়ে প্রবেশ করাই, তাহলে এটা একদিকে স্পন্দিত হবে। বন্ধুরা দেখো, একদিকে বিভিন্ন বিভিন্ন তলে স্পন্দিত না হয়, একটা তলে স্পন্দিত হবে উপরে নিচে। এই এক তলে স্পন্দিত আলোকে বলবো আমরা এক সমতলীয় আলো। তাহলে আমরা একবর্ণী আলো দেখলাম, প্রিজমের ভেতর দিয়ে একবর্ণী আলোকে প্রবেশ করানোর ফলে তাকে এক সমতলীয় আলো পেয়ে গেলাম। এই এক সমতলীয় আলোটা যদি আমরা কোনো পদার্থের, অর্থাৎ যে যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে কি করবে না, ওই যৌগের ভেতর দিয়ে যদি পাস করি, ওটা একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকে, একটা পোলারিমিটার থাকে, পোলারিমিটারে একটা বিশেষ কন্টেইনার থাকে, সেই কন্টেইনারে আমরা ওই যৌগটার দ্রবণ দিয়ে থাকি, ওর ভেতর দিয়ে এক বর্ণী আলো পাস করে দিই। তো একবর্ণী আলো পাস করালে এই একবর্ণী আলোর যে স্পন্দিত হওয়ার যে দিকটা, এখানে যদি ওই যৌগটা আলোক সক্রিয় হয় তাহলে ওর একটা সমাণু কি করবে, ওই একবর্ণী আলোটাকে ডান দিকে ঘোরায় দেবে। স্পন্দনের যে দিকটা ডান দিকে ঘোরাবে। ডান দিকে ঘোরালে এটাকে আমরা বলবো যে ডান দিকে যদি ঘোরায় সেটাকে ডান ঘূর্ণি বলি, এবং এটাকে ডি সমাণু বলে থাকে। ডি মানে ডেক্সট্রো রোটেটরি। তাহলে এখানে আমরা বলতে পারতেছি ডি মানে ডেক্সট্রো রোটেটরি, ডি সমাণু বলি। আর আরেকটা হলো বন্ধুরা দেখো যে আরেকটা সমাণু যদি ওই এক সমতলীয় আলোর স্পন্দন দিকটাকে বাম দিকে ঘোরায়, তাহলে এটাকে বাম ঘূর্ণি বলবে। এটাকে আমরা এল সমাণু বলি। এল, এটা লেভো রোটেটরি অর্থাৎ এল সমাণু বলে থাকি। তো এই যে এর বিচারে দেখা যাচ্ছে আলোক সমাণুটা দুই প্রকার, একটা হলো ডি, একটা এল। তো এখানে দেখো এটাই হলো মূল। এদিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এর এই স্পন্দন সংখ্যাগুলোকে কোনো একটা পরমাণু ডান দিকে, কোনো একটা পরমাণু বাম দিকে ঘোরাচ্ছে। তো এই ঘটনা থেকে আলোক সক্রিয় সমানুতার উৎপত্তি ঘটে। এই যে ডান দিকে ঘোরালে বাম দিকে ঘোরালে যে ঘটনাটা ঘটে, সেটাই আসলে আমরা দর্পণ প্রতিবিম্বে দেখতে পাই। এভাবে আমরা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে কি করবে না একটা সরল চিত্রের মাধ্যমে বুঝতে পারি, এবং এই পরীক্ষাটা করানো হয়। তো সেক্ষেত্রে এখন এই যে আলোক সক্রিয়তা যে প্রদর্শন করবে, তাহলে আলোকের প্রতি সে ভিন্ন রূপ আচরণ করতেছে। একবর্ণী আলোকে কি ডান দিকে ঘোরাচ্ছে, আবার একটা সমাণু বাম দিকে ঘোরাচ্ছে। এটাই আসলে আলোক সমানুতা। এবং আলোক সমানুতার শর্তটা কি কি, কারা আসলে এই ঘটনাটা ঘটাবে, যাদের মধ্যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকবে তারা কিন্তু এই আলোক সক্রিয় সমানুতা দেবে। শুধু কাইরাল কার্বন থাকলেই হবে না, আর একটা কন্ডিশন হলো যে দর্পণ প্রতিবিম্ব হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হবে, এবং এই দর্পণ প্রতিবিম্বটা অপরিস্থাপনীয় বা অসমপাতিত হবে, একটু আগে যেটা আমি হাত দিয়ে বোঝালাম। এরপরে এই শর্তগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় তুলে দেয়। এজন্য শর্ত কয়টা আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। কেন্দ্র বা অক্ষ বা তল প্রতিসমতা থাকবে না। এটা আমরা দেখে আসবো, যখন মিশ্র সমন্বয় করবো তখন দেখবো যে তল প্রতিসমতাটা কি। তাহলে এই কন্ডিশনগুলো যদি ফলো করে তাহলে সেটা আলোক সক্রিয় সমাণু হবে, তখন সে এই একবর্ণী আলোকে ডান দিকে বা বাম দিকে ঘোরাবে। তো বন্ধুরা দেখো যে আমরা একবর্ণী আলো কি, এক সমতুল্য আলো কি দেখলাম। কাইরাল কার্বনটা আমরা যদি দেখি, ধরো যে আমার এখানে একটা অ্যাসিড আমি লিখলাম, ধরো যে আমাদের একেবারে পরিচিত একটা অ্যাসিড হলো ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এটা হলো ল্যাকটিক অ্যাসিড, তোমরা জানো এটা দুধে পাওয়া যায়। আমি এখানে একটা দর্পণ দিলাম, তবে এই ল্যাকটিক অ্যাসিডটাকে আগে দেখবো যে আসলে এটা কাইরাল কার্বন আছে কিনা, অপ্রতিসম কার্বন আছে কিনা। দেখো বন্ধুরা, এইখানে একটা কার্বন আছে যেটা অপ্রতিসম। কেন? যদি কোনো কার্বনে
চারদিকে চারটা ভিন্ন মূলক থাকে। যেমন এটা হলো COH একটা মূলক, OH H CH3, তার মানে ভিন্ন মূলক, সুতরাং এই কার্বনটা হবে কাইরাল কার্বন। তাহলে এটা আলোক সক্রিয় সমানুতা দিতে পারে, এখনো কনফার্ম না। আমরা দেখি দর্পণ প্রতিবিম্ব হয় কিনা। আমরা যদি এইটাকে এখানে দর্পণের সামনে ধরি, তাহলে এর প্রতিবিম্বটা হবে ঠিক এরকম। তোমরা দেখো যে উল্টে যাবে, তা তো আমরা দেখেছি এই হাতের ইয়াতে। দেখো এইটা হয়ে গেল, দর্পণ প্রতিবিম্ব হয়ে গেল, বাস। দর্পণ প্রতিবিম্ব হলেই হবে না, এবার দেখো থার্ড কন্ডিশনটা সে ফলো করে কিনা। আমি এইটাকে উঠাবো, উঠায় যদি এইখানে বসায় দেই, দেখো তো পুরোপুরি কি সবগুলো পরমাণুর উপরেই সম্পতিত হবে না। তখন দেখবা যে এইটা যদি এখানে বসাই দেয়, OH এর উপরে H পড়ে যায় এবং H এর উপরে OH পড়ে যায়, তার মানে সম্পতিত নয়, এই কন্ডিশনটা ফলো করলো। সুতরাং এটা আলোক সক্রিয় সমানুতা দিবে। এখানে তল বা কেন্দ্র প্রতিসাম্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখানে তল প্রতিসাম্যতা হলো যে এই পরমাণুটার একটা অংশ, মানে দুইটা অংশ থাকবে মাঝামাঝি, এটাকে একটা তল আর একটা তলের উপর যদি প্রতিবিম্ব হয় এবং ওই যে সমাপতিত না হয়, সেক্ষেত্রে সেটা তল প্রতিসাম্য হবে। আমরা মেসো যৌগটাতে দেখব। তাহলে এই যে আমরা যে যে সমাণুটা ওই একবর্ণীয় আলোকে, এটা তো ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের দুইটা সমাণু পেলাম। আমরা তো জানি যে সমাণু আলাদা হবে, অর্থাৎ গঠন আলাদা হবে, এজন্য তো তারা সমাণু। যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হলো, শেষমেশ কনফিগারেশন যদি আলাদা হয়, এই ধরনের দুইটা সমাণুকে আমরা আলোক সমাণু বলবো। এই যে সমাণুতার যদি এটা যদি ওই একবর্ণী আলোককে ডান দিকে ঘোরায়, তাহলে এটাকে আমরা ডি সমাণু বলি। আর তাহলে অপোজিট আরেকটা সমাণু বাম দিকে ঘোরাবে, এইজন্য এটাকে এল সমাণু বলবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে আসলে একবর্ণীয় আলোকী, এক সমতুলীয় আলোকী, কাইরাল কার্বন বুঝে গেলাম। এবার আসলে এনানসিওমার। এনানসিওমারের আরেকটা নাম হলো এন্টিপর, এন্টিমার, এনানসিওমর্ফ। মনে রাখবে বন্ধুরা। তো এনানসিওমার হলো এরকম যে আলোক সক্রিয় সমাণুর যে সমাণুগুলো পাওয়া যায় ডি এবং এল, এদেরকে এনানসিওমার বলে। সহজ কথায় যে ডি ও এল কনফিগারেশনকে এনানসিওমার বলে বা এন্টিপড, এন্টিমার বলে। এখানে আমরা এখন আসি যে এনানসিওমার গেল, এখন আমরা চলে আসি রেশিমিক মিশ্রণ, তারপরে আমরা যাচ্ছি মেসো সমাণুর দিকে, তারপরে ডায়াস্টারিয়ামের দিকে যাব আমরা। তো এখানে দেখো যে আমরা যদি রেসিমিক মিশ্রণের দিকে যাই, খুবই সহজ বিষয়টা যে সমমোলার ডি সমাণু, অর্থাৎ ডান ঘূর্ণিক সমাণু, এবং সমমোলার যদি বাম ঘূর্ণিক সমাণুটাকে যদি আমরা মিক্সার করি, সেই মিক্সারটাকেই বলবো রেসিমিক মিক্সার বা রেসিমিক মিশ্রণ। তাহলে সমমোলার দুটি এনানসিওমারের মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলে থাকি। তার মানে এটাও তো এনানসিওমার, এটাও এনানসিওমার, সমমোলার আমরা যদি মিক্সার করে থাকি। তো বন্ধুরা, এটা যদি ডান দিকে 2.24 ডিগ্রিতে অ্যাঙ্গেলে যদি ঘোরায়, এটা ঠিক এই সমানুতা বাম দিকে -2.2 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরাবে। তাহলে এই যে ঘূর্ণিটা যে ডান দিকে বাম দিকে যে ঘুরতেছে, যদি দুইটাকে মিক্সড করা হয়, তাহলে এই প্লাস মানটা মাইনাস মানটা একে অপরকে মিনিমাইজ করে ফেলে। ফলে এদের মিশ্রণটা যখন তৈরি করা হয়, মিশ্রণটা কিন্তু আর আলোক সক্রিয় সমানুতা দেবে না। তার মানে রেসিমিক মিশ্রণটা আলোক সক্রিয় সমাণু নয়। এটা একটা মিশ্রণ, যেহেতু ডি আর এল এর মিশ্রণ, ডি ডান দিকে ঘোরায়, এল বাম দিকে ঘোরায়, দুই ঘূর্ণন যখন মিনিমাইজ হয়ে যায়, তখন আর আলোক সক্রিয়তার কন্ডিশনগুলো থাকে না। বন্ধুরা, এবার আর দুইটা টার্ম আছে, খুবই ইম্পর্টেন্ট টার্ম, অনেকেই বুঝতে পারে না, মেসো এবং ডায়াস্টারিয়ামার। এইটা আমরা একটু দেখে আসি যে আমরা এই মেসো গঠনটা কি এবং ডায়াস্টারিয়ামারটাই। তারপরে শেষে আমরা আসবো আলোক সক্রিয় সমানুতার সংখ্যা কয়টি হতে পারে। আমার কাইরাল কার্বন তো এখানে একটা লিখেছি, আমার কাইরাল কার্বন তো দুইটাও হতে পারে, চারটাও হতে পারে। সেক্ষেত্রে কি শুধু এরকম দর্পণ কিন্তু কি দুইটাই সমাণু হবে না, আরো বেশি হতে পারে। আমরা প্রথমে যে আলোচনাগুলো দেখেছি, যেমন অ্যালকেন, অ্যালকোহল, এগুলোর যে সমানুতাগুলো দেখেছি, দেখা গেছে যে কোনো পরমাণুর বা যৌগের 5টি সমানুতা পাওয়া গেছে, এবং সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখে এসছি প্রথমের দিকে লেকচারগুলোতে। তো এবার আমরা আসি যে মেসো গঠনটা কিভাবে আমরা দেখব। তো বন্ধুরা, চলো মেসো গঠনটা দেখি। তোমরা জানো যে টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড থাকে কোথায়? টার্টারিক অ্যাসিড কিন্তু থাকে তেঁতুলে, জানো তো। তো এই টার্টারিক অ্যাসিডের ফর্মুলা তোমরা গঠনটা কি রকম দেখো, যে COOH, CH
OH H C COH H then COOH. This is tartaric acid. টার্টারিক অ্যাসিডের দেখো যে এটার যদি আমরা এরকম মাঝামাঝি একটা তল কল্পনা করি, দেখো এইটাকে আমি যদি দর্পণ মনে করি তাহলে দেখো তো এইটার প্রতিবিম্ব এটা হবে কিনা, হবে। এখানে কিন্তু কাইরাল কার্বন দুইটা, দেখো বন্ধুরা এই 1 2। কেন দুইটা কাইরাল কার্বন হলো? দেখো কাইরাল কার্বন হলো কারণ এই কার্বনের এইখানে একটা মূলক আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, আলাদা, পুরোটাই একটা মূলক হিসেবে গণ্য হবে। তার মানে এই কার্বনের 4টা ভিন্ন মূলক। আবার দেখো এই টার্টারিক অ্যাসিডের এই কার্বনটাও কাইরাল কার্বন, কারণ দেখো এই কার্বনের যে মূলকগুলো আছে 3টা আলাদা, এবং এই কার্বনের সাথে এই পুরোটাই একটা মূলক কল্পনা করতে হবে, এবং এজন্য এটা কাইরাল কার্বন। এবং আগেই বলেছি যে কাইরাল কার্বন থাকলেই যে আলোক সমানুতা হবে তা নয়, পরের কন্ডিশনগুলো ফলো করতে হবে। তো এই পরের কন্ডিশনগুলোর মধ্যে আমি এখানে একটা কন্ডিশন লিখছিলাম, তল প্রতিসম্যতা থাকা যাবে না। এখানে দেখো তো তল প্রতিসম্যতা এরকম যে একটা পদার্থের, একটা যৌগের এটা মাঝামাঝি তল বরাবর যদি আমরা দর্পণ কল্পনা করি এবং ওই উপরের অংশটা বা অর্ধেক অংশটা বাকি অর্ধেক অংশের উপরে যদি প্রতিবিম্ব হয় এবং এটা যদি তুলে নিয়ে বসাই তাহলে তাহলে অসমপাতিত হবে, অপরিস্থাপনীয় হবে, সেক্ষেত্রে এইটা হবে মেসো সমাণু। এই মেসো সমাণুটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না, কারণ এর একটা অংশ ডান দিকে ঘোরালে এর আর একটা অংশ বাম দিকে ঘোরায়। তো সুতরাং একে অপরকে মিনিমাইজ করে, সেক্ষেত্রে আলোক সক্রিয়তার কন্ডিশনগুলো আর থাকে না। সুতরাং এই মেসো গঠন এইটাকে বলবো যখন আমরা বলবো যে যখন কোনো পদার্থের বা কোনো অণুর বা কোনো যৌগের একটি অংশ আর একটি অংশের উপরে প্রতিবিম্ব হয় এবং ওই প্রতিবিম্ব দ্বয় একে অপরের উপরে স্থাপনীয় হয় না বা সমপতিত হয় না, তখন তাকে আমরা মেসো যৌগ বলে থাকি। তো এটা হলো মেসো যৌগ বন্ধুরা। এখন আমরা একটু ডায়াস্টোরিয়ামের দিকে যাই এবং সেখানে দেখব যে আসলে ডায়াস্টোরিয়ামটা কি, এবং আমরা একটা পদার্থের আলোক সক্রিয় হবে না কয়টি হবে, মেসো গঠন কয়টি হবে আমরা কিন্তু বের করতে পারবো। বন্ধুরা এখানে দেখো এটার যদি আমরা এরকম একটা গঠন লিখি যে COOH CHOH COH H COOH টার্টারিক অ্যাসিডের, দেখো এখানে যদি আমি একটা দর্পণ দেই, দেখো তো এই টার্টারিক অ্যাসিডেরই দেখো একটা আলোক সক্রিয় সমাণুতাও পাওয়া যাচ্ছে। দেখো তো COOH, তারপরে আমরা যদি বলি CH, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH। বন্ধুরা দেখো এর তো দুইটা কাইরাল কার্বন আছে, এখানে কিন্তু D আর L সমাণু পাওয়া যাচ্ছে। কারণ কি, দেখো তো এই সমাণুটার সাথে এইটা ধরো যে 1 নাম্বার, এটা A, এটা B, এটা C গঠন লিখলাম। ওকে, দেখো তো আমার B গঠনটাতে কি তল প্রতিসম্যতা আছে দেখতে হবে। দেখো যে কাইরাল কার্বন দুইটা আছে, বাট টার্টারিক অ্যাসিডের গঠনটার ক্ষেত্রে একটু পরিবর্তন হওয়ার কারণে, কনফিগারেশন পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সে আলোক সক্রিয়তাও দিতে পারে। যেমন আমি যদি এই তল বরাবর, এখন এই তল বরাবর যদি আমি একটা দর্পণ কল্পনা করি, তাহলে এইটা কি এটার প্রতিবিম্ব হচ্ছে? না, হচ্ছে না। কারণ এটা যদি উল্টায় ফোল্ডিং করি যদি এখানে বসাই দেই, দেখো হাইড্রোজেনের উপরে OH হয়ে যাচ্ছে। সুতরাং এর একটা কি পাওয়া যাচ্ছে, তল প্রতিসম্যতা পাওয়া যাচ্ছে না, মানে একে অপরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। এটা কি দর্পণ প্রতিবিম্ব হয় না? হয় না তো। কারণ এটাকে যদি আমি এরকম করে কল্পনা করি, দেখো যে আমার ওয়েস্টটা এদিকে থাকা উচিত ছিল। সুতরাং এইটার যখন গঠনটা এরকম হলো টার্টারিক অ্যাসিডের, তখন কিন্তু তার ইয়াটা মানে এই কনফিগারেশনটাতে তল প্রতিসম্যতা পাওয়া গেল না, সেক্ষেত্রে তার দর্পণ প্রতিবিম্ব পাওয়া গেল, এবং দর্পণ প্রতিবিম্ব পাওয়ার কারণে তার কিন্তু আলোক সক্রিয় সমাণু পাওয়া গেল। এবার দেখো এই উদাহরণটা দিয়ে আমি ডায়াস্টোরিয়ামটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ডায়াস্টোরিয়াম হলো যে যদি দুইটা, এখানে ডায়াস্টোরিয়ামটা ইয়া করা যাবে, তো আর একটা উদাহরণ যদি দেই সেক্ষেত্রেও আমরা ইয়া করতে পারি যে দুটি অসদৃশ যদি কাইরাল কার্বন থাকে, তাহলে অসদৃশ মানে কি? তাহলে অসদৃশ কথাটা যদি এরকম হয় যে আমরা দেখলাম যে মেসো যৌগের ঘটনা দেখলাম, একই যৌগে মেসো গঠন থাকতে পারে, আবার মেসো নাও থাকতে পারে, আলোক সক্রিয় হতে পারে, দুইটাই হতে পারে। এবার ডায়াস্টোরিয়ামের ঘটনাটা দেখি,
যদি আমরা এরকম অঙ্কন করি যে CH3 একটা মৌল অঙ্কন করি, CH, এখানে OH দিলাম, এখানে C, এখানে আমরা যদি H দেই, এখানে Cl দেই, এখানে যদি CH3 দেই, সেক্ষেত্রে এই কার্বনগুলো, যে কার্বনগুলো আছে, দুইটি কার্বন কাইরাল কার্বন আছে, কিন্তু এগুলো সদৃশ না। অর্থাৎ এই কার্বনের যে মূলকগুলো আছে, এই কার্বনের যে চারটে মূলক আছে, একই না। যেমন দেখো, এই কার্বনে হাইড্রোজেন আছে, OH আছে, CH3 আছে, আর এটা পুরোটাই একটা আছে, তো চারটা আলাদা। আবার এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এই যে আলাদা হয়ে গেল। সুতরাং চারটা মূলক যদি একই রকম হয়, ওই কার্বনগুলো, সেগুলোকে বলবো আমরা সদৃশ কাইরাল কার্বন। আর যদি আলাদা হয়ে যায়, তাকে বলবো আমরা কি, অসদৃশ কাইরাল কার্বন। এরকম এই অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমাদের যদি আমরা গঠন লিখি, দেখো তো এইটাকে আমরা দর্পণ প্রতিবিম্ব করতে পারি, পারি কিনা বন্ধুরা? দেখো, পারা যায়। CH3, COH, C, তারপরে Cl, এখানে H, এখানে CH3, এইটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, সমাপাতিত হবে না, তারপরে দর্পণ প্রতিবিম্ব পাওয়া গেল। এটার যদি আমি এরকম একটা গঠন লিখি যে CH3, এটা দর্পণ প্রতিবিম্ব, এটা দর্পণ না, কিন্তু আলাদা একটা যদি যৌগ এইভাবে লিখি, COH, H, তারপর C, এখানে Cl, এখানে H, হ্যাঁ, তার মানে এখানে যদি আমি CH3 দেই, হ্যাঁ, Cl, এখানে আমি OH টা এখানে দিলাম। দেখো, এই যে A, B, C, এই যে এর সাথে সি এর যে ঘটনা, এটার দেখো যে কনফিগারেশনটা একই হলো, এ আর সি কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে না। দেখো, আমার কিন্তু এ আর সি এর দর্পণ প্রতিবিম্ব হবে, এ আর সি। আমরা যদি এ আর সি কে এটাই লিখেছি, তাই না? এখন যদি আমি এটা এইভাবে লিখি, এখানে সিএল দেই, এখানে সিএল, এখানে এইচ, তাহলে দেখো তো এখন কি দর্পণ প্রতিবিম্ব হবে? এইটাকে যদি আমি উল্টায় দেই, তাহলে ওএইচটা ঠিক আছে, কিন্তু ক্লোরিন তো এখানে হওয়ার কথা, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। তো এরকম অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট দুটি যৌগের ক্ষেত্রে যদি দর্পণ প্রতিবিম্ব না হয়, সেক্ষেত্রে এই গঠনটা ওই গঠনটা ডায়াস্টারিমার হবে। দর্পণ প্রতিবিম্বের না আচরণ করবে না, দুইটাই আলোক সক্রিয়। এটাও কিন্তু আলোক সক্রিয়, এর এর নিজস্ব একটা দর্পণ প্রতিবিম্ব আছে, এটা আলোক সক্রিয়, ও ওর নিজস্ব একটা দর্পণ প্রতিবিম্ব আছে, বাট এইটার সাথে এটার দর্পণ প্রতিবিম্ব হবে না, একটু কনফিগারেশন আলাদার কারণে। যখন এরকম দুইটা আলোক সক্রিয় সমাণুর একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না, এই দুইটাকে আমরা ডায়াস্টারিয়ামার বলবো। এটা তো আলোক সক্রিয়, তাই না? ডি আর এল সমাণু। তো বিষয়টা এরকম যে কাইরাল কার্বন টিকে থাকবে এবং কাইরাল কার্বন অসদৃশ হবে, এবং সেক্ষেত্রে এই অণুটার ক্ষেত্রে যে অণুটা একই মূলকেই থাকতেছে সবগুলোতে, অ্যারেঞ্জটা আলাদা হওয়ার কারণে তাদের নিজেদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। তার মানে এই গঠনের সাথে সি গঠনের দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না। এর আলাদা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে, এই সমন্বয়টার আলাদা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, কিন্তু এই সমন্বয়টার সাথে এই সমন্বয়টার দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না। এই সমাণু দুইটাকে ডায়াস্টারিয়ামার বলে। বন্ধুরা, আশা করি মোটামুটি বিষয়গুলো তোমরা বুঝেছো। বারবার একটু রিলে করে যদি দেখো, তাহলে বিষয়গুলো ইনশাআল্লাহ বুঝে যাবে আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে। এখন চলো আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাজিক টেকনিকে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা নির্ণয় করব। এখানে আমার আলোক সক্রিয় সমাণু কয়টা হবে, কাইরাল কার্বন কতটি আছে, একটা কাইরাল কার্বন হলে কতটি সমাণু হবে, দুইটা হলে কতটি সমাণু হবে, কাইরাল কার্বন তো অনেক থাকতে পারে, দেখাবো। তো এখানে দেখো যে এখানে একটা ট্রিক্স আমি লিখে রেখেছি, তোমরা কিভাবে আলোক সক্রিয় সমানুতা বের করবে। যেমন প্রথমের দিকে আমরা সমানুতার সংখ্যা নির্ণয় করেছিলাম। জ্যামিতিক সমানুতার সংখ্যা নির্ণয় তো খুবই সহজ, দুইটা হয়, সিস ট্রান্স, ওখানে আর ঝামেলা নাই। কিন্তু এখানে একটু আলাদা কিছু টেকনিক মনে রাখতে হয়। যেমন দেখো, এন সংখ্যক কাইরাল কার্বন কিন্তু মেসো গঠন নেই। অর্থাৎ আমরা যে প্রথমে যে ল্যাকটিক অ্যাসিড লিখলাম, ল্যাকটিক অ্যাসিড দিয়ে কিন্তু তল প্রতিসমতা নেই, অর্থাৎ মেসো গঠন পাওয়া যেখানে যাবে না, সেক্ষেত্রে আলোক সমাণু হবে 2n সংখ্যক, 2n সংখ্যক আলোক সক্রিয় সমাণু পাওয়া যাবে। যেমন আমরা যদি বলি যে মেসো গঠন পাওয়া যাচ্ছে না, যেমন আমরা গ্লুকোজের ফর্মুলা কি জানি বলো তো বন্ধুরা? গ্লুকোজ C6H12O6, এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। দেখো, আমার কার্বন হলো COH,
CH OH COH H CH OH তারপরে COH H 1 2 3 4 5 6 CH3। বন্ধুরা দেখো এটা কিন্তু গ্লুকোজের গাঠনিক সংকেত। এই গ্লুকোজের C6H12O6 এখানে কার্বন 6টা, অক্সিজেন 6টা আছে, 2 3 4 5 6 এবং হাইড্রোজেন কিন্তু 12টা আছে। দেখো তো বন্ধুরা এখানে এইটা কি কাইরাল কার্বন নয়? অবশ্যই কাইরাল কার্বন। দেখো এখানে একটা মূলক আছে OH H এবং পুরো এলাকাটা ধরে একটা মূলক, তার মানে এই কার্বনে 4টা ভিন্ন মূলক, সুতরাং কাইরাল কার্বন। তোমরা জানো কাইরাল কার্বনে 4টা মূলক থাকতে হবে। এটা দেখো তো কাইরাল কার্বন হবে কিনা? হবে তো, কারণ এটা একটা মূলক, এটা একটা মূলক, এই পুরোটাই একটা মূলক, এই পুরোটাই একটা মূলক, সবগুলো কিন্তু একই না, আলাদা। এবার আসো এটা কাইরাল কার্বন হবে কিনা? এটাও কাইরাল কার্বন হবে। দেখো বন্ধুরা H OH এইটা একটা মূলক এবং পুরো এলাকাটা একটা মূলক, তার মানে এখানেও কাইরাল কার্বন পাওয়া যায়, এখানেও কাইরাল কার্বন পাওয়া যাবে। কয়টা কাইরাল কার্বন পাওয়া যাচ্ছে? 1 2 3 4, তাহলে গ্লুকোজের অণুতে 4টা কাইরাল কার্বন পাওয়া যাচ্ছে। আচ্ছা বলো তো এখানে কি দর প্রতিসমতা আছে কিনা? মানে মাঝামাঝি কোনো জায়গায়, অর্থাৎ এইখানে যদি আমি করি, দর্পণ দেই, তাহলে এইটা কি এর প্রতিবিম্ব হয় না? অবশ্যই হয় না। এটা যদি ফোল্ডিং করে বসায় দিই তাহলে COH পড়বে তো CH3 এর উপরে, তার মানে প্রতিবিম্ব হচ্ছে না, সুতরাং এখানে তল প্রতিসমতা নেই। তাহলে আমার ট্রিক্সটা হলো যে n সংখ্যক কাইরাল কার্বন, কয়টা কাইরাল কার্বন থাকে থাক সমস্যা নাই, কিন্তু দেখতে হবে মেসো গঠন নেই। তো মেসো গঠন নেই, কয়টা কাইরাল কার্বন আছে বন্ধুরা? 4টা। তাহলে আমি আলোক সমাণু কয়টা হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে n এর মান এখানে কত? আসলে n এর মান 4, n সংখ্যক, তার মানে আমরা যদি বসাতে পারি 2 টু দি পাওয়ার 4, তার মানে হলো 16। এই গ্লুকোজ অণুটা 16টা সমাণু প্রদর্শন করবে। মজার বিষয়, বিশাল ব্যাপার সেবার। ওকে, এবার আসো যে n সংখ্যক কাইরাল কার্বন কিন্তু তল যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? একটু আগে যেটা ল্যাকটিক অ্যাসিড আমরা দেখলাম, ল্যাকটিক অ্যাসিডে কয়টা কাইরাল কার্বন আছে? দুইটা। দেখো যে CHOH COH এবং COH। এটা বন্ধুরা দেখো এটা কিন্তু তল প্রতিসমতাও আছে। দেখো আমি এর গঠন দুইটা লিখতে পারি, যেটা সব মানে একেবারে দুইটা গঠন আমরা দেখেছি। এইটা দেখো এরকম, আমরা এখানে এই যে দেখো এই পরের সমাণুটার কিন্তু দেখো দর্পণ প্রতিবিম্ব একটা তলের উপর আরেকটা তল পাওয়া যাচ্ছে, এইটা এই ফোল্ডিং করলে হয়ে যাচ্ছে। সুতরাং এখানে এই ল্যাকটিক অ্যাসিড, এই যে এই অ্যাসিডটা এইটার তাহলে তল প্রতিসমতা আছে। তল প্রতিসমতা যদি থাকে এবং সেক্ষেত্রে যদি কাইরাল কার্বন থাকে, তার আলোক সক্রিয় সমাণু এবং মেসো গঠন দুইটাই পাওয়া যাবে। তাহলে কয়টা পাওয়া যাবে একটু দেখো। আলোক তল প্রতিসমতা আছে এরকম, তাহলে যদি এনটা বেজোড় হয় বা জোড় হয় তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে এখানে আমার এনটা কি জোড় না বেজোড়? কয়টা আমার কাইরাল কার্বন? কাইরাল কার্বন কিন্তু দুইটা, তার মানে জোড়। জোড় হলে আলোক সমাণু হবে কতটি? 2 টু দি পাওয়ার n-1। তাহলে আমি যদি এখানে n এর জায়গায় 2 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1 মানে 2, তার মানে এর আলোক সক্রিয় সমাণু হবে দুইটা, এই যে d আর n। এর মেসো গঠন পাওয়া যাবে। তো মেসো গঠন কয়টা দেখো তো, এখানে n এর মান 2 বসালাম, 2 - 2 মানে 0, 0/2 মানে 0, 2 টু দি পাওয়ার 0, 0 হচ্ছে না, 0 মানে 1, তাহলে মেসো গঠন একটাই। এই যে আমরা যেটা দেখলাম, এই যে এইটা একটু তার একটা মেসো গঠন পাওয়া গেল। এইভাবে আমরা যদি এই কাইরাল কার্বনের এইটা যদি তল প্রতিসমতা থাকে এবং যদি কার্বনটা 3টা হয়, 5টা হয়, একটা তো হওয়া যাবে না, মানে একটার অধিক, 3 5 7 যদি হয়, সেক্ষেত্রে আলোক সক্রিয় সমাণুটা হবে, তোমরা ভালো করে লিখে রাখো, সূত্রটা 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2। তাহলে n এর মান যদি 3 হয়, এখানে 3 বসাই দিবা, কিন্তু তল প্রতিসমতা থাকতে হবে। আবার মেসো গঠনটা কত হবে? 2 টু দি পাওয়ার n-1/1। এটার সাথে একটু আলাদা আছে, মেসো গঠন এখানে 2 টু দি পাওয়ার n-2/2, এখানে 2 টু দি পাওয়ার n-1/1 বা 1 লেখা প্রয়োজন। n টু দি পাওয়ার আমরা যদি এটা লিখে থাকি তাহলে আমরা সহজে এর মানটা বের করতে পারবো। বন্ধুরা তোমরা এটা করো, মেসো গঠনটা এখানে আসলে এইটা 2 করে দাও, n-1/2, তাহলে আমরা মেসো গঠন পেয়ে যাব। তো এইভাবে আমরা আলোক সক্রিয় সমাণুতা বের করতে পারি, আলোক সক্রিয় সমাণুর ডিটেইলস জানতে পারি, জ্যামিতিক সমাণুতা বের করতে পারি, কারা জ্যামিতিক সমাণুতা দেবে সেটাও বের করতে পারি। তাহলে চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি, সেই সাথে এডমিশনে কেমন প্রশ্ন আসে সেটাও দেখে আসি। বন্ধুরা দেখো এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো যে
এই রিঅ্যাকশনটা খুবই পরিচিত রিঅ্যাকশন। আমরা SN1 এবং SN2 রিঅ্যাকশনের একটা কম্বাইনেশন একটা সলিউশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএসসি লেভেলে তোমাদের জন্য। এখানে দেখো যে এই রিঅ্যাকশনটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় কিন্তু অ্যালকোহলীয় মাধ্যমে হয়, আবার যদি এটা জলীয় মাধ্যমে হয়, তাহলে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো অ্যালকোহলীয় মাধ্যমে হলে এটা অ্যালকিন তৈরি হয়, অর্থাৎ এটা তোমার ব্রোমিনটা চলে যায় এবং এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়। তো আমরা এখানে প্রোডাক্টটা যদি লিখে রাখি যে কি তৈরি হয়, অ্যালকিন। তোমরা জানো যে অ্যালকিন তৈরি হয় যদি আমরা অ্যালকোহলীয় দিই, তাহলে CH3 CH ডাবল বন্ড CH CH3 হবে প্রোডাক্টটা। কারণ এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, যে কার্বনটাতে কম হাইড্রোজেন থাকে সাইজের টেবিল অনুযায়ী, এখান থেকে ব্রোমিনটা চলে যাবে, তবে এখানে ডাবল বন্ড হবে। তাহলে এটা হলো অ্যালকিন। আর বিটা কি? বিটা দেখো যে এখানে যেহেতু অ্যাকুয়াস মাধ্যম দিলাম, তখন এটা কিন্তু অ্যালকোহল তৈরি হবে। ব্রোমিনটা চলে গিয়ে শুধুমাত্র ওখানে একটা OH ঢুকবে, তারপরে ব্রোমিনের জায়গায় আমরা কি OH দিলাম, এদিকে সব ঠিক থাকলো। তার মানে হলো এখানে শুধু OH ঢুকবে, তার মানে অ্যালকোহল তৈরি হলো। এখন বলছে যে A ও B এর স্টিরিও সমানুতা ভিন্ন। তো অবশ্যই ভিন্ন হবে। এটা হলো অ্যালকিন আর বিটা হলো অ্যালকোহল। দেখতে হবে স্টিরিও সমানুতা মানে হলো দুইটা, কিন্তু আলোক এবং জ্যামিতিক। তো তুমি একেবারে সহজে বলতে পারবে কোনটা জ্যামিতিক সমানুতা দেবে, কারণ জ্যামিতিক সমানুতা ডাবল বন্ড থাকতে হয় অবশ্যই, এবং ডাবল বন্ডটা ঘূর্ণন সম্ভব হয় না, তার মানে এটা জ্যামিতিক সমানুতা দেবে। আর পরেরটা দেখবা যে এটা জ্যামিতিক সমানুতা দেবে না, যেহেতু দ্বিবন্ধন নাই বা চক্র নাই। বাট এখানে তোমাকে দেখতে হবে যে কাইরাল কার্বন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তো স্টিরিও সমানুতা দেবে, সেটা আলোক সমানুতা দেবে। অবশ্যই একটা কাইরাল কার্বন আছে। দেখো বন্ধুরা, এই যে এই কার্বনটা যদি ধরি, এই কার্বনে দেখো যে এদিকে একটা মূলক CH3, এদিকে OH, এদিকে পুরো মূলকটা আছে, আর H একটা আছে, মানে চারটে মূলক আছে, কাইরাল কার্বন। সুতরাং এটা আলোক সক্রিয় সমানুতা দেবে। তারপরে তুমি সেই আলোক সক্রিয় সমানুতা জ্যামিতিক সমানুতার ব্যাখ্যা দিবে। আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে A কোন ধরনের স্টিরিও সমানুতা দেবে, আবার এভাবেও আসতে পারে যে B কোন ধরনের স্টিরিও সমানুতা দেবে। তারপর এটাকে তুমি ডিটেক্ট করবে আগে, দেখবা যে দ্বিবন্ধন আছে, ঘূর্ণন সম্ভব না, তাহলে জ্যামিতিক সমানুতা দেবে, তাহলে জ্যামিতিক স্টিরিও সমানুতা। আবার যদি তুমি দেখো যে B এর কথা যদি বলে, বিটাতে এসে দেখো যে তোমার জ্যামিতিক তো হচ্ছে না, সেক্ষেত্রে তোমার কাইরাল কার্বন আছে কিনা, কাইরাল কার্বন আছে, তার মানে এখানে আলোক সক্রিয় সমানুতা দেবে। খুবই ইজি, তুমি যদি চেষ্টা করো খুবই ইজি, এখন তুমি ডিটেক্ট করতে পারবে কোন সমানুতা কি দেবে। এবার আসলে একটা মেডিকেল প্রশ্নের দিকে তাকাই। এখানে দেখো যে বলছে যে এটা MBBS এর আগের সালের প্রশ্ন, MBBS এর। দেখো যে বলছে যে কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল কোনটি। এখন দেওয়া আছে এখানে নাম 2 মিথাইল 1 বিউটানল, তারপর 3 মিথাইল বিউটানল 1 এবং 2 মিথাইল বিউটানল 2 বিউটানল বিউটানল 2। আসলে এখানে বিউটানল মূল কার্বন হলো চারটা। তো আমরা বিউটানল যেহেতু অ্যালকোহল হবে, এটার গাঠনিক স্ট্রাকচার যদি অঙ্কন করি, তাহলে দেখো এই গাঠনিক স্ট্রাকচার অঙ্কন করলে সহজে তুমি বুঝতে পারবে কাইরাল কার্বন কার কাছে আছে। তাহলে আমরা বিউটানল মানে চারটা কার্বন এইভাবে আগে দিয়ে দেবো এবং বলছে যে কোন কার্বনটাকে এক নাম্বার কার্বন ধরবো। ধরো 1 বিউটানল, তার মানে এই কার্বনে আমার OH একটা থাকবে, ঠিক আছে। 1 বিউটানল যেহেতু আমরা এখানে দিতেছি, তো এখানে দেখো যে 1 বিউটানল এবং 2 মিথাইল, যদি এটা কার্বন এক হয় তাহলে এই কার্বনটা হবে 2, এখানে মিথাইল দেব, মিথাইল গ্রুপ। তারপরে আমরা এগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেব। হাইড্রোজেন এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা। দেখো তো এই কার্বনটা কি তোমার কাইরাল কার্বন আছে কিনা এই যৌগটার মধ্যে, এই যৌগটার মধ্যে কাইরাল কার্বন আছে কিনা। খুব সম্ভবত আছে। দেখো যে আমি যদি এই কার্বনটা ধরি, তাহলে এই কার্বনের এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন একই মূলক হলো। কাইরাল কার্বনের ভিন্ন মূলক থাকতে হবে চারটাই। তো সুতরাং এটা কাইরাল কার্বন হবে না, এটাও কাইরাল কার্বন হবে না, এটা তো হবেই না, এটাও কাইরাল কার্বন হবে না। বাট এইটা দেখো, এই কার্বনে কিন্তু চারটা ভিন্ন মূলক পাওয়া যাচ্ছে। এই যে পুরোটাই একটা মূলক, CH3 একটা মূলক, এইটা একটা মূলক, আর এই যে হাইড্রোজেন আছে উপরে থাকবে, হাইড্রোজেন একটা মূলক। সুতরাং এখানে কাইরাল কার্বন আছে এবং যেহেতু এটা অ্যালকোহল, সুতরাং এ অ্যানসার হবে। এইভাবে তুমি যদি বিউটানল 2 অঙ্কন করো, এটাও কিন্তু কাইরাল কার্বন হবে। জাস্ট মেডিকেলে তোমরা জানো যে ব্ল্যাঙ্ক অ্যানসার থাকে, দুইটা অ্যানসার থাকে, একটা অ্যানসারই বেশি থাকে। তো এখানে 3 বিউটানল 1 এটাও হবে না, এবং 2 বিউটানল 2 মিথাইল 2 বিউটানল এটাও কাইরাল কার্বন হবে। এইভাবে যদি তুমি স্ট্রাকচার অঙ্কন করে দেখো, তো এভাবে আবার বলবে যে যদি বলে যে কোনটি আলোক সক্রিয় সমানুতা দেবে, তখন তোমাকে কাইরাল কার্বন আছে কিনা দেখতে হবে। তখন দেখতে হবে যে A আর D আলোক সক্রিয় সমানুতা দেবে, কারণ এখানে কাইরাল কার্বন আছে। তো এখানে জ্যামিতিক সমানুতার কোনো ইনফরমেশন নাই, কারণ এখানে ডাবল বন্ড দেওয়া হয়নি। তো বন্ধুরা, এভাবে বিভিন্ন পরীক্ষায়
এই জ্যামিতিক এই সমানতার বিষয়টা বিভিন্নভাবে আসে। তো এজন্য একটু সময় হয়তোবা আমার ভিডিওটাতে বেশি লেগেছে, কারণ আমি চেষ্টা করেছি একেবারে সমানতার গোড়া থেকে শেষ পর্যন্ত বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা। থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অন্যান্য ভিডিওগুলোকে তুমি তাড়াতাড়ি পেতে, সবার আগে পেতে বেল আইকনটি চেপে রাখো। এই পর্যন্তই আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।